ওরা যতই বলতেছে না ওই দরবার হল থেকে বলছে কোটাঘাটে নিয়ে যেতে, বলে না কোটাঘাটে যাবে না, একে এখানেই মারবো। এর মধ্যে দেখলাম একজন সৈনিক আমার কাছে মাথায়, ও অবশ্য মোটরসাইকেলে হেলমেট পরা ছিল লাল রঙের, মুখে বুলেট প্রুফ জোর, আর একটা বড় হাতুড়ি নিয়ে আমার দিকে আগায় আসতেছে। তো ওর আগানো দেখে আমি যখন ভাবতেছিলাম এর মধ্যে তাহলে হাতুড়ি দিয়ে আমাকে মারবে মনে হয়। তো আমি আল্লাহ কাছে বলছে, আল্লাহ তুই আমাকে গুলি করে মারা, ওই হাতুড়ি দিয়ে যেন আমাকে না পিটায়। ওই সৈনিকটা দেখলাম আমার সামনে এসে হঠাৎ করে সে বললো যে, স্যার আমি আপনাকে চিনি, কিন্তু আপনাকে এখান থেকে বাঁচাবো কেমন করে? তো আমি প্রথমে ওর কথা বিশ্বাস করতেছিলাম না। আমি তো ওকে চিনতে পারছি না, যেহেতু হেলমেটের মধ্যে আছে আমি চিনি না। পরবর্তীতে আমি জানছি ও হচ্ছে সিপাহী নজরুল, আমার সাথে কোনদিন চাকরিও করে নাই, বাট সে ছিল ওই আরপি ছিল, রেজিমেন্টাল পুলিশ। তো ওই গেট দিয়ে গেলে পরে মাঝে মাঝে হাই হ্যালো হয়েছে, এছাড়া তার সাথে আমার তেমন কোনো পরিচয় নাই। তো সে আমাকে, আমি তাকে বললাম তুমি আমাকে কোনো রকমে গেটের বাইরে পার করে দাও। ও বললো স্যার এটা সম্ভব না, এখানে গেলে আপনাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে। পরে সে আমাকে ওই ধাক্কা মেরে নিচে ফেলাই দিয়ে ও ওদেরকে বলে যা তোরা যা, আমি একে ব্যবস্থা করতেছি বলে আমাকে টেনে ওই পাশে যে বিল্ডিং ছিল ওই বিল্ডিং এর মধ্যে ঢুকালো। ওইটাই ছিল রাইফেল ব্যাটালিয়নের সিওর অফিস। ওর ভিতরে ঢুকায় বললো চলেন আপনাকে স্যার উপরে নিয়ে যায়। তো উপরে যখন ওখানে কিন্তু ডিএডি তৈরিদের অফিস ছিল নিচতলায়, ডান দিকে যখন যাই তখন দেখতেছিলাম যে তার আগেই বোধহয় ডেড বডি সবখান থেকে নামিয়েছে, সব ব্লাড গুলো তখন শুকায় নাই, কাঁচা ব্লাড। ওই যে লাশ টানলে আপনার ব্লাড গুলো সিঁড়িতে দাগ থাকে না, ওই ব্লাড গুলো তখনও কাঁচা আছে। তো আমি আর উপরে ওঠার সাহস করতেছি না, কারণ আমার কাছে তখন মনে হলো বোধহয় উপরে নিয়ে যেয়ে মারবে মনে হয়। এর আগে ডেড বডি গুলো বের করে ফেলছে, এখন বোধহয় আমাকে মারবে। তো আমি আর সিঁড়িতে পা দিচ্ছি না। তো ও আমাকে বললো যে স্যার উঠছেন না কেন, উঠে আসেন। তো বাধ্য হয়ে আবার ওর কথা শুনে উপরে উঠলাম। তো আমি উপরে উঠে তাকায় দেখলাম যে ওই রাইফেল ব্যাটালিয়ন সিওর অফিস থেকেই ডেড বডি গুলো বের হয়েছে, একদম ওই ব্লাডের দাগ গুলো সব আছে। তার মানে ওখানেই কোনো অফিসার ছিল, তাকে মারছে। মেরে আমাকে উপরে চারতলায় নিয়ে গেল। ওইখানে কিন্তু আমি কোনোদিন যাই নাই। ওখানে পর যে দেখলাম অনেক স্টোর, ওইখানে নিয়ে যাওয়ার পর প্রথমে একবার বলতো আপনি ছাদে চলে যান। তো ছাদে কিন্তু অনেক সৈনিক ছিল বলে আমি ছাদে যাবো না। তখন ওখানে একটা টয়লেটে নিয়ে গেল। টয়লেটে প্রথমে ঢুকতে একটা বেসিন ছিল, বেসিনের পরেই টয়লেট। বললো ও কিন্তু ওই টয়লেটে ঢোকে নাই, তার আগেই বললো যে আপনি ভেতরে ঢোকেন। তারপরে চলো ও চলে গেল। তো যাওয়ার সময় বললো যে আপনার মোবাইল নাম্বার দেন। আমার কাছে তো মোবাইল নাই। তখন বললো যে তাহলে আমি যাই স্যার, বেঁচে থাকলে দেখা হবে। তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি? ও র্যাঙ্ক ট্যাঙ্ক কিছু বললো না, শুধু বললো যে নজরুল। বলে আমি আস্তে করে ওই টয়লেটটা খুললাম। টয়লেট খুলে ভেতরে ঢুকেই দেখি টয়লেটের মধ্যে ডিএডি তহিদ লুকায় আছে। আপনারা যে ডিএডি তহিদ আপনারা যার কথা শুনেছেন যে এটার সাথে জড়িত, ও কিন্তু ওই টয়লেটের মধ্যে লুকায় আছে। তো ওকে দেখে আমি বললাম তুমি এখানে কেন? বললো স্যার আমি এখানে আছি যদি আমাকে মেরে ফেলে। তো আমি বললাম তুমি কি দরবার হলে ছিল না? ও বললো না স্যার আমি দরবার হলে ছিলাম না। তো তুমি কই ছিলাম? তো বললো স্যার ওই যে আপনারা দরবার থেকে টি ব্রেকে যাবেন, আমি স্কাই রুমে ওই টি ব্রেক ম্যানেজার, ও আমাদের আবার মেস সেক্রেটারি ছিল। তো ও ওখানকার বলে আমি খাওয়া দাওয়া করছিলাম। বাট ওই সময় আমি ওকে জিজ্ঞেস করতে ভুলে গেছি যে স্কাই রুম থেকে তুমি এই টয়লেট পর্যন্ত কিভাবে আসলা। এটা কিন্তু তখন আর ওকে আমি ওই এর মধ্যে আর জিজ্ঞেস করতে পারি নাই। তো ও বললো যে আমি ওকে জিজ্ঞেস দরবারে কি হয়েছে তুমি জানো? ও সম্পূর্ণ অস্বীকার করলো যে না স্যার আমি কিছুই জানি না, আমি তো ছিলাম স্কাই রুমে। তখন কিন্তু এই যে আপনাদের যে গল্পগুলো বললাম, আমি কিন্তু ওই সব গল্পগুলো ওকে কিন্তু ওই পুরো ঘটনাটা আমি হলো ওর কাছে বলি যে এই ঘটনাগুলো ঘটেছে ওখানে। তো ওকে আমি বললাম তুমি এগুলো কিছু জানো না? বললো না স্যার আমি তো পালাই এখানে লুকাই আছি। তো যাই হোক ওখানে বসে থাকতে থাকতে ওর সাথে আরো অনেক ঘটনা আছে, সেগুলো আমি বললাম না ছোটখাটো।
এর মধ্যে দেখলাম যে 2টা কি 2:30টার দিকে দেখলাম কে যেন আসতেছে। ওর মধ্যে ও আবার বললো, স্যার দুইজনে যদি টয়লেটে থাকি তাহলে হয়তো কেউ আসলে মেরে ফেলবে, তা আমি একটু দূরে আপনার থেকে বসি, আপনি টয়লেটের ভেতরে থাকেন। ওর বাইরে বেসিনের সামনে যেয়ে বসলো। তো দেখলাম কিছু নাই, কে যেন আসতেছে, ও বেরোয় গেল। দেখলাম ওদের দুইজনের মধ্যে খুব কথা কাটাকাটি হচ্ছে, বাট কি কথা কাটাকাটি হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না। তো আমার ওই সময় ধারণা হয়েছে যে বোধহয় ও বলছে ভেতরে কন্ডেন্স জামান আছে, আমাকে মারে নাই কেন, এই নিয়ে বোধহয় কিছু হচ্ছে, এটা আমি তখন বলছি আর কি। তা আমি কিন্তু একদম দরজা ফাঁকে লুকায় আছি। এর মধ্যে দেখলাম যে আস্তে আস্তে ভেতরে একজন ঢুকলো। তো ওকে দেখে আমি দেখলাম ও যে ডিএডি রহিম, ও আমার কোয়ার্টার মাস্টার ছিল। আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিলাম তখন হচ্ছে সে আমার কোয়ার্টার মাস্টার ছিল। তো আমাকে এসে স্যালুট করে বললো যে স্যার আমরা এখন যাচ্ছি, আমাদের জন্য দোয়া করেন। তো আমি যে ইসলাম কোথায় যাচ্ছ? বলে স্যার প্রাইম মিনিস্টারের কাছে ডাকছে, আমরা সবাই যাচ্ছি, আমরা ওখানে ওনার প্রতিনিধি হিসেবে ওখানে যাচ্ছি। তো ওই সময় আমি কিছুটা সেলফিশের মতো ওকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি যাও, ওই তহিদকে আমার সাথে রেখে দেবে না, তহিদ যদি চলে যায় তাহলে তাকে মেরে ফেলবে। বলে না স্যার থাকা যাবে না, আমি একবার যাব না বলছি, এই দেখেন স্যার আমার পায়ে এমন করে মারছে যে হলো আমি হাঁটতে পারছি না। আমি দেখলাম সে একটু ঘোড়ায় ঘোড়ায় হাঁটতেছে। এই যে ডিএডি তহিদি আর ওই ডিএডি রহিম চলে যাওয়ার সময় সে আমাকে বললো স্যার দোয়া পড়েন, ইন্নাল্লাহ মা সাবিরিন আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়তে থাকেন স্যার, বেঁচে থাকলে আবার দেখা হবে। এই বলে কিন্তু তহিদ আর হলো ডিএডি রহিম ওই ঘর থেকে চলে গেল। এই যে গেল, আমি ছাড় পাওয়া পর্যন্ত কিন্তু আর ওরা আমার এখানে আসে নাই, বা আমাকে বাঁচানোর জন্য ওরা কেউ আসে নাই, বা কাউকে আমাকে ধরে নেওয়ার জন্য এখানে কাউকে পাঠায় নাই। আমি কিন্তু পরবর্তীতে, আমি একটু শর্ট করতেছি, যে পরবর্তীতে আমি ওখানে ধরা পড়ি। পরের দিন আরেক গ্রুপ সৈনিকের কাছে আমি ধরা পড়ে যাই, ওখানে ওর ভেতরে আমি লুকিয়ে আছি। এর মধ্যে অনেক ঘটনা আছে, আমি ছোট করে শর্ট করে বলছি। এর মধ্যে তারা আমাকে প্রথমে মেরে ফেলবে বলে গুলি করা শুরু করলো, কিন্তু পিছন থেকে আরেকজন সৈনিক এসে বললো যে ডোন্ট শুট হিম, ইংলিশেই বলছে। ওই লোকটাকে আমি এখনো দেখি নাই, বাট দেখলে আমি এখনো চিনবো, কালো করে গোলাকার মুখ। বাট আমি অনেক খুঁজছি বিডিআরে, তাকে কিন্তু আমি পাই নাই। বাট ইংলিশে কথা বলতেছিল, ডোন্ট শুট হিম। যে আমাকে বললো যে স্যার ফলো মাই ইনস্ট্রাকশন। দিয়ে আমি কি করতে হবে বললো যে আপনি দৌড়ে দাঁড়ে দাঁড়ে করেন। তো আমি তো যতটুকু করার চেষ্টা করতেছি, সে বললো স্যার এইটা আপনার দৌড়ে দাঁড়ে আরো জোরে জোরে করেন। এ করে আমাকে সে উপর থেকে নিচে নামালো। নিচে নামানোর পরে আমি যখন রাস্তার কাছে আসছি তখন দেখি যে হলো সব সৈনিক ভরা, আর একটা পিক আপ দাঁড়ানো আছে। আর আমাকে দেখার পরে মনে হলো যে মৌমাছির মতো সব দৌড়ায় এসে যে এই শালা এখনো মরে নাই কেন। সবারই একই প্রশ্ন, এ এখনো মরে নাই কেন। তো যাক, এর মধ্যে আমি একদম নিথর হয়ে আছি, আমি আর কিছু বলছিও না, কথা কোনো কিছু বলছি না। সব বলার পরে আমি যখন হঠাৎ পিক আপের দিকে তাকাই দেখি আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিল, আমার যে ড্রাইভার সিপাহী আজাদ ওই গাড়ির মধ্যে বসা। তো আমি ওর দিকে এমন ভাবে তাকাইছি যে ছেলেটাকে আমি এত উপকার করছি এই গাড়িতে, এবং কিচ্ছু বলছে না কিন্তু যে আমার স্যারকে মানিস না বা কিচ্ছু বলছে। যাক, এটা বোধহয় আল্লাহরই রহমত। হঠাৎ দেখলাম যে ও ওখান থেকে বললো যে এই স্যার কেউ তোরা মারবি না। কিন্তু সে গাড়ি থেকে নামলো না, গাড়ি থেকেই বলতেছিল। এর মধ্যে আমাকে বললো যে এই নিয়ে চল, কটা গাড়ি নিয়ে চল। কিছুদূর নিয়ে যাচ্ছে, ধাক্কা মেরে মেরে নিয়ে যাচ্ছে। আমি বলছি আমি তো যাচ্ছি, তোমাদের ধাক্কা মারতে হবে না, আমি যাচ্ছি। আবার কে যেন বললে গাড়িতে তোল বলে, আবার ঘোরালো, আবার গাড়ির কাছে বলে শালা অনেক পাজেরও চড়ছে, শালাকে লাটটাই নিয়ে যা। আবার আমাকে ঠেলে ওটার দিকে নিয়ে যাওয়া শুরু করলো। এই কিছু দূর যাওয়ার পরে 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিক লাইনের সামনে কতগুলো কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের সামনে একটা ঝুঁকার জায়গা আছে, ওই জায়গার পরে আরেকটা গ্রুপ ধরলো। আরেকটা গ্রুপ ধরে বললো যে